বিক্ষোভের পর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সৃষ্ট পরিস্থিতির জেরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সংঘর্ষে অন্তত 10 জন শিক্ষার্থী আহত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি টেমরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দুপুর 12:30টার দিকে ডক্টর মাহফুজুর রহমান মোল্লা কলেজে হামলা চালান সরওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ির ডেমরা এলাকা। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এর আগে ডিএমআরসি কলেজের উদ্দেশ্যে পদযাত্রা করেন সরওয়ার্দী ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী। লাঠিসোঁটা নিয়ে মিছিল দিতে দিতে তাদের যেতে দেখা যায়। পরে মোল্লা কলেজ ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এরপর ডিএমআরসির শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হটেন সরওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। নিহত যে আজকে হয়তো কয়জন আহত হয়েছে আমরা সম্পূর্ণভাবে বলতে পারতেছি না। হয়তো কেউ নিহত হয়েছে আমাদের থেকে এটা বলতে পারতেন। আমরা যেভাবে পারছি সবাইকে হসপিটালে পাঠিয়ে দিতেছি। এভাবে যে হামলা করবে আমরা ভাবতেও পারিনি। সকাল সকাল যখন আমরা এখানে উপস্থিত ছিলাম 3টা পুলিশের গাড়ি ছিল, ওনাদেরকে আমরা বলছি যে ওরা রাস্তা ছিল, তখন এটা শোনার পর গাড়ি ঘুরে চলে গেছে। এদিকে সংঘর্ষের বেশ কিছু সময় অতিবাহিত হবার পর ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। তোমরা যা বলছো তা আমরা মেনে নিলাম, তোমরা যা বলছো তা আমরা মেনে নিলাম। আমাদেরকে কলেজে ঢুকতে দাও, আমরা স্যারদের সাথে কথা বলবো, শিক্ষকদের সাথে কথা বলবো। অভিযোগ উঠেছে চিকিৎসকের অবহেলায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদারের মৃত্যুর অভিযোগে গতকাল পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুর চালান শিক্ষার্থীরা। এ সময় তারা পাশের সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজেও হামলা ও ভাঙচুর চালান, যার প্রেক্ষিতেই আজকের এই সংঘর্ষ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের উপর 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এই অবস্থায় ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই। হাইকোর্টের আদেশ স্থগিতের চেয়ে সরকার পক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। সাইদুর রহমান আবেরের রিপোর্ট। গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে রুল জারি করেন আদালত। এর প্রতিবাদে দফায় দফায় প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। ব্যাটারি চালিত যান বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ 11 দফা দাবিতে গণ অবস্থান কর্মসূচিও পালন করেন অটো চালকরা। এমন পরিস্থিতিতে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের উপর 1 মাসের জন্য স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এ আদেশের ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবী। মাননীয় চেম্বার বিচারপতি উনি আদেশটি স্থগিত করেননি, উনি স্থিতাবস্থা বজায় রেখেছেন, যেটির মানে হচ্ছে যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে, এই রিকশাগুলো চলাচলে কোনো বাধা নেই। সরকার ইচ্ছা করলে একটা বিধি করতে পারেন, একটা নীতিমালা করতে পারেন, একটা আইনের কাঠামোর মধ্যে এনে তারপরে এগুলো দিতে পারেন। এর আগে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহিরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মোহাম্মদ মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা ঘটানোর চেষ্টা ছিল, না হয় একদিনে এত ঘটনা ঘটত না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে ফরেন সার্ভিসে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সারা দেশের দৃষ্টি এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি ভূমিকা রাখতে হবে। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের আহ্বান থাকবে মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। মানুষের সভা সমাবেশের অধিকার রয়েছে এবং যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে পারে। তো আমরা আহ্বান জানাবো যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত
বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যাতে জনগণ অংশ না নেয় এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এরকম কাজ থেকে যাতে আমরা বিরত থাকি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের পতনের পর জনগণের বিশাল আকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। তবে চলমান গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতাসীনদের জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ রাখা যাবে, রাজনৈতিক সংস্কৃতি তত বেশি সমৃদ্ধ হবে। ইউসুফ আলীর রিপোর্ট। ধন্যবাদ। আজকের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী সরকার ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতা হারিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। গণতন্ত্রের পক্ষের সকল শক্তি এবং সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপর দিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। তিনি বলেন, বিনা ভোটে কেউ যাতে আর ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সঙ্গে রাষ্ট্রের মালিকানার সম্পর্ক তৈরি হয়। রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া একজন ব্যক্তি কোথাও কোনোভাবেই জনপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হবেন না। আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের পূর্ণাঙ্গ স্বাধীনতা ছিল না বলেও মন্তব্য করেন তারেক রহমান। আওয়ামী লীগ স্বাধীনতা একসাথে যায় না। আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু। অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র, বাক, ব্যক্তি আর স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন প্রয়োজন বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নির্বাচন প্রক্রিয়ার সব সংস্কার শেষে যথাসময়ে নির্বাচন হবে, এ নিয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ বলার সময় এখনও আসেনি বলে জানিয়েছেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগারগাঁয় নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। এদিন নতুন নির্বাচন কমিশনের প্রথম কর্মদিবসে ইসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নবনিযুক্ত সিইসি এএসএম মোহাম্মদ নাসির উদ্দিন ও 4 নির্বাচন কমিশনার। নুসরাত শর্মিলের রিপোর্ট। নতুন নির্বাচন কমিশনের প্রথম কর্মদিবসে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই সভা শুরু হয়। সভায় নতুন 4 কমিশনার, কমিশন সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন সিএসি এএমএম নাসির উদ্দিন তার প্রথম কর্মদিবসে যথাসময়ে নির্বাচন কমিশনে উপস্থিত হন। পরে অপর 4 কমিশনারও পর্যায়ক্রমে কমিশনে যোগ দেন। এ সময় নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা নতুন কমিশনারদের শুভেচ্ছা জানান। পরে কমিশন ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গণমাধ্যম কর্মীদের জানান, নির্বাচন প্রক্রিয়ার সব সংস্কার শেষে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ বলার সময় এখনো আসেনি। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই আমরা এখানে আছি। আমরা এটাকে অপরচুনিটি ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া। এবং আমরাই সেই ব্যক্তিরা যারা আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন এই প্রত্যাশা ডেলিভার করার জন্য, এবং আমরা আত্মবিশ্বাসী ইনশাআল্লাহ আমরা এটা ডেলিভার করব।
আমরা ওয়াদাবদ্ধ। দেশের মানুষ একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন চায়, আর তা আয়োজনের জন্য করণীয় নিয়েই এই মতবিনিময় সভা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার। দ্রুত ব্যাপারটা তো একটা রিলেটিভ টার্ম, এটা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই প্রসেসটা আই এম শিওর আপনারা হয়তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন, তিনিও বলেছেন যে এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া। তবে যেসব সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছেন সেগুলো তো চলমান আছে। সো চলমান সংস্কার প্রক্রিয়া, আমাদের যা কিছু কাজ আছে হাতে, সেগুলো মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়তো রিলেটিভই থাকবে, তবে সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার এই অধ্যাদেশের গেজেট বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, সংসদ না থাকায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিস্থিতি বিরাজ করার বিষয়টি রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হওয়ায় এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এর আগে গত 20 নভেম্বর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের সভায় 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে খসড়া অনুমোদন এবং অধ্যাদেশ জারির সিদ্ধান্ত হয়। বিদেশে বসে কেউ মানবতা বিরোধী অপরাধ করলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তা আমলে নেওয়ার সুযোগ রেখে অধ্যাদেশ জারির এ উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। অ্যাকিউজডের রাইটসের ব্যাপারেও স্পেশাল একটা সেকশন করা হয়েছে। সেকশন 17 আপনারা দেখবেন যে আগে সেকশন 17-এ শুধু আসামির একটা স্টেটমেন্ট দেওয়ার সুযোগ ছিল, এখন এই সেকশন 17-কে একটা ব্রড আকারে করা হয়েছে, যেখানে একজন আসামি তার সকল প্রকার সুযোগ এই সেকশন 17-এর অধীনে পাবে। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। রাজধানী কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে 1 মিনিটেই সাসপেন্ড করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ডিএমপি সদর দপ্তরে অটো ভ্যান ও ইজি বাইক চালক প্রতিনিধি দলের বৈঠক চলাকালে তিনি এই হুঁশিয়ারি দেন। চাঁদাবাজি বন্ধে সব রকমের পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়ে তিনি বলেন, স্থানীয় মাস্তান এমনকি পুলিশের কেউ চাঁদাবাজির সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে গত কয়েকদিন থেকে আন্দোলনে নামে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এই পরিপ্রেক্ষিতে রিকশা চালকদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। যে কোনো সমস্যা হলে আমরা টেবিলে বসে সমাধান। বৈঠকে নিজেদের বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরেন অটো ভ্যান ইজি বাইক চালক প্রতিনিধি দলের সদস্যরা। যেহেতু আমরা গরিব মানুষ, সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, সেই ভয় থেকে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে। আমরা মেন রোডে উঠবো না, কিন্তু আমাদেরকে মহল্লা তো আমাদেরকে শান্তি দেয় না। এ সময় থানায় কেউ মামলা না নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডিএমপি কমিশনার। কিন্তু ঘটনা হবে, থানায় আপনারা যাবেন আর ওসি সাহেব তাল বাহানা করে মামলা নিবে না, এটা আই ডোন্ট অ্যাকসেপ্ট। এই হুকুম দেওয়া আছে, মামলাযোগ্য যদি কোনো ঘটনা হয়ে থাকে আর সেই মামলা যদি ওসি না নাই, আমার নোটিশে আনেন, ওসিকে সাসপেন্ড করতে 1 মিনিটে। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। কোনো চাঁদাবাজি হবে না, শ্রমিকের কষ্টার্জিত অর্থ থেকে আপনি খাবেন, এইটা হবে না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। এদিন কারাগার থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী 3 মাসের মধ্যে আইএলওর রোডম্যাপ অনুযায়ী নতুন শ্রম আইন করা হবে বলে জানালেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলির নেতৃত্বে বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। সচিব জানান, বাংলাদেশে তৈরি পোশাক খাতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রতিনিধি দলটি। নতুন শ্রম আইন বাস্তবায়ন শুরু হলে বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানি বাড়বে বলেও আশা প্রকাশ করেন শ্রম কর্মসংস্থান সচিব।
বর্তমানে পোশাক কারখানায় কোনো অসন্তোষ নেই এবং সামনের দিনগুলোতে থাকবে না বলেও জানান AHM শফিকুজ্জামান। আমাদের ট্রেড ইউনিয়ন, আমাদের লেবার রাইটসটাই তো মূলত এখানে সবচেয়ে ডিবেটিং ফ্যাক্টর, অর্থাৎ আমাদের ইউরোপিয়ান বায়াররা, আমেরিকা সহ আমাদের যারা যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা কিন্তু মূলত এই সব বিষয় নিয়ে ট্রেড ইউনিয়ন বা এই লেবার রাইটস বা ইভেন আমাদের যে মামলা মোকদ্দমা এইগুলো নিয়ে কথা বলে। সেই জায়গাটায় আমাদের যেটা সুবিধাটা হয়েছে যে এই কমিশন যেহেতু কাজ শুরু করেছে, সেখানে আমাদের কাজটা অনেকটাই এই কমিশনের সাজেশন অনুযায়ী আমরা এটা কতটুকু অ্যাড্রেস করতে পারি সেটাই আমরা করি। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের বার্ষিক সাধারণ সভা এবং কেবল ব্যবসার বর্তমান প্রেক্ষাপট ও করণীয় নিয়ে আলোচনা ও মত বিনিময় সভা রাজধানী লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় কেবল ব্যবসার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তাদের দাবি দাওয়া সরকারের কাছে তুলে ধরেন কোয়াব সভাপতি ABM সাইফুল হোসেন। অনুষ্ঠানে কোয়াবের প্রধান উপদেষ্টা SM আনোয়ার পারভেজ, সাধারণ সম্পাদক মোশাররফ আলী চঞ্চল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত কেবল অপারেটর ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। OTT প্ল্যাটফর্মে কোনো লিনিয়ার টিভি চ্যানেল চলবে না। ISP সার্ভিস প্রোভাইডার কর্তৃক বেআইনিভাবে অপরাধ সংগঠনের মাধ্যমে যে কেবল টিভি সার্ভিসটি প্রচার করা হচ্ছে BTRC কর্তৃক অনতিবিলম্বে সেটা বন্ধ করতে হবে। কেবল অপারেটর ইন্টারনেট ব্যবসা যেন করতে পারে সেই লক্ষ্যে BTRC কর্তৃক প্রণীত 7-6 দ্বারা বাতিল করতে হবে। ডিজিটাইজেশন বাস্তবায়ন করতে হবে। বিটিভির যে বর্ধিত লাইসেন্স ফি সেটাকে পুনর্নির্ধারণ করতে হবে। অবহেলায় চলছে পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। শ্রেণীকক্ষে পাঠদানের চেয়ে কোচিংয়েই মনোযোগ বেশি শিক্ষকদের। শিক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা প্রয়োজনীয় শিক্ষা পাওয়া নিয়েই। প্রতিনিধি নাহিদ মিয়া রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। জাতি গঠনে প্রথম ও প্রধান উপাদান হলেও পাবনায় শিক্ষা ব্যবস্থা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সামনে সমাপনী পরীক্ষা হলেও সারা বছরই বিদ্যালয়গুলোতে ক্লাস ছিল অনিয়মিত। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের চেয়ে শিক্ষকদের মনোযোগ কোচিং সেন্টারে। এমন পরিস্থিতিতে কোচিং বাণিজ্যের প্রভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা। অভিভাবকরা অসন্তুষ্ট সন্তানদের প্রতিষ্ঠান থেকে উপযুক্ত শিক্ষা না পাওয়ায়। সরাসরি আমাদেরকে বলে যে তোরা যদি আমার কাছে না পড়িস আমি তোদের মার্ক দিব না, গাইড দেখে পড়তে হবে, না হলে পড়া হবে না। ক্লাসে অত ভালো করে কোনো টিচারই পড়ায় না বলতে গেলে। এখন যে পরিবেশটা, নতুন কারিকুলাম, স্কুলের টিচাররা কিভাবে পড়ায় আর আমরা বাচ্চাদের ওইভাবে গোছায় পড়াতে পারি না। শিক্ষার্থীদের বিপথে নেয়ার একটা কারিকুলাম এটি কোনো ক্রমে আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়। শুধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নয়, প্রাতিষ্ঠানিক নানা সংকট জেলার স্নাতক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। সেশন জটের আমরা সমস্যায় পড়তেছি, প্লাস রেজাল্টও অনেক ক্ষেত্রে ভালোভাবে আমাদের মূল্যায়ন হচ্ছে না। যেটাতে A+ পাবো কিন্তু সেটাতে আমাদের ফেল চলে আসতেছে, রেজাল্ট খারাপ হবে কিন্তু সেটাতে ভালো রেজাল্ট চলে আসছে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোতেও ল্যাব ফ্যাসিলিটিস খুবই কম। দক্ষ জনশক্তির উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে জানালেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে শিক্ষা ব্যবস্থার দ্বারা আমরা শুধুমাত্র কেরানি হচ্ছি, সেই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য এই সরকার যে 3.0 কথা বলেছেন, ICT বেসড ফরেন মার্কেটের ডিমান্ড ফুলফিল করার জন্য যে কর্মক্ষেত্র তৈরি করা দরকার, সে ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে দেশের ক্রমবর্ধমান শিক্ষিত বেকার সংকট দূর করতে কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে বলে মনে করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের শিক্ষা ব্যবস্থা একটা পর্যায়ের থেকে অন্য পর্যায়ের সাথে লিঙ্ক করতে হবে এবং এই লিঙ্কটা হতে হবে অবশ্যই কর্মমুখী শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে। আমাদের অসংখ্য জনসংখ্যা, এই জনসংখ্যাকে আমাদের কর্মমুখী করে গড়ে তুলতে হবে। দেশ বিদেশের শ্রমবাজারের চাহিদা ও আন্তর্জাতিক বাজারের অংশীদার হওয়ার মতো করে শিক্ষিত হলে দেশের বেকার সমস্যা অনেকাংশেই কমে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইলিয়াস কমল, মাই টিভি।